সঙ্গে যারা ছিলেন তারাও যথেষ্ট পরিমাণে এগিয়ে ছিলেন এবং যথেষ্ট হেল্পফুল ছিলেন। তো উনি যেহেতু অ্যামাউন্টটা নিয়ে গেলেন, আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম যে শিলিগুড়ি থেকে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের কাছে এসে পৌঁছল সময় মতো। এবং এই মুহূর্তে অক্টোবর নভেম্বর নাগাদ থেকে দেখবেন যে বাইরে বাইরের দেশগুলোতে কিন্তু কোভিড-19 যে মহামারীটা রয়েছে, অনেক জায়গায় লকডাউন ঘোষিত হয়ে গেছে। হ্যাঁ, অনেক জায়গায় লকডাউন ঘোষণা হয়ে গেছে। তো এবার ব্যাপার হলো যে মেন ইনসিডেন্ট চলে আসে সেই সময় আপনার 2020 সালের মার্চের 22 তারিখ, যে থেকে প্রোফাইলের লকডাউন স্টার্ট করে গেছে। এরপর থেকে কিন্তু বাইরে কারোর সঙ্গে কমিউনিকেশন ব্যাপারে কারো কখনো পসিবল হয়নি। অবশ্যই আমরা আশা করি দর্শক সবাই জানেন হ্যাঁ, কিভাবে তখন থেকে পুরো পৃথিবী পাল্টে গেল, সবাই গৃহবন্দী হয়ে পড়ে এবং মোদীজি নিজে বলেছেন ঘর মে रहेंगे, স্টে হোম স্টে সেফ। তো তখন থেকে আমরা আসলে কমিউনিকেশন বন্ধ, মানে লকডাউনের সঙ্গে পরিচয় যোগাযোগ বন্ধ হয়ে গেল। উনি ওখানে যোগাযোগ করার চেষ্টা করেন না, উনি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা কিন্তু করেন, টাকাটা অলরেডি চলে গেছে এবং আমাদের তরফ থেকে কিন্তু ওনার সাথে যোগাযোগ করা বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফোন রিসিভ করে এবং পরবর্তী ওনার ফোন আমাদের প্রোফাইলই বন্ধ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা উল্লেখ করতে চাচ্ছি ওই ব্যক্তি টাকা নিয়ে ওই মুহূর্তে স্যারের কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা নিয়ে শিলিগুড়ি চলে গেছেন কতগুলো প্রোডাক্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তখন তিনি লকডাউন শুরু হওয়ার পরে তার ফোন নাম্বার অফ পর্যন্ত করে দিয়েছেন। ফোন তো রিসিভ করেননি, ফোন নাম্বার অফ পর্যন্ত করে দিয়েছেন, এই অভিযোগ পাওয়া গেছে। এবং এরপরে স্যার কিভাবে এগোলেন আমরা সেই বাকি অংশগুলো স্যারের কাছ থেকে শুনি। তো আমরা সেরকম ভাবে কোনো অভিযোগের দিকে এগোইনি। ব্যাপার হলো যে স্টুডেন্ট সম্পর্কে আমার যারা কলিগরা ছিলেন তারা যেভাবে কাজ নিয়ে এগোচ্ছিলেন, আমার তাদের উপরে যথেষ্ট পরিমাণ ভরসা ছিল যে ঠিক সবাই মিলে একটা গ্রুপ অ্যাক্টিভিটি করে জিনিসটাকে হয়তো সামনে নিয়ে নেবে। 1 মাস, 2 মাস, 6 মাস এরকম করে আজ 2 বছর পেরিয়ে গেল, প্রায় পরিস্থিতি তো আর কোনো পরিবর্তন নেই। তো কোনো রকম অভিযোগ দিকে এখনো পর্যন্ত আমরা এগোই। আমাদের একটাই আশা আছে এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পরিস্থিতি সবসময় এক থাকে না, অবশ্যই পরিস্থিতি বদলে যায় এবং যে বা যারা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখনো বেরোচ্ছি। তো আমার আশা যে চেষ্টার মাধ্যমে হয়তো ওই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণ করতে পারবো, আমরা বেরিয়ে আসবো আশা করি। ঠিক আছে, তাদের বক্তব্য থেকে আমরা যারা ইয়াং উদ্যোক্তা হতে চাচ্ছে আশা এবং বিশ্বাস কখনো হারানো যাবে না। ঠিক আছে, আশা এবং বিশ্বাসটা কখনোই হারানো যাবে না। সবাই বলছে যে মোটিভেশনাল স্পিচ বা কনভারসেশন করলে পরে যে মনের মধ্যে একটা সাহস চলে আসবে, হয়তো তাৎক্ষণিক চলে আসবে অল্প কিছু সময়ের জন্য, কিন্তু নিজের ভিতরে যদি বিশ্বাস বা আস্থাটা যদি না থাকে তাহলে পরে মনে হয় যে যাই করি না কেন ওটা কিন্তু বেরিয়ে আসাটা সম্ভব নয়। নিজের হাত দিয়ে যদি কোনো কিছু ভালো হয় সেটাকেও মেনে নিতে হবে, খারাপ যদি কোনো কিছু হয় সেটাকেও গ্রহণ করে নিতে হবে এবং খারাপের কারণগুলো খুঁজে বের করতে হবে। তাহলে তো পরবর্তীতে সেই খারাপ জিনিসগুলো ভালোতে পরিবর্তন হতে বাধ্য হবে। আমি যারা তরুণ জেনারেশন আছে আমাদের দেশে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে স্যারের কঠিন সময়ের যে উত্তরণের গল্প আমরা শুনলাম, এখান থেকে একটি বিষয় উঠে এসছে যে স্যার কঠিন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তিনি ক্ষমা করেছেন, তিনি ক্ষমা করে দিয়ে তিনি ওনাদেরকে কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি, এটি মহৎ গুণ ছিল। আর দ্বিতীয়ত তিনি বলেছেন তিনি ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করতে বলেছেন, যেগুলোকে বলা হয় ইংরেজিতে লুপ হোলস, ছিদ্র, সেগুলো তিনি খুঁজে বের করতে বলেছেন। কি জন্য ব্যর্থ হচ্ছে কোনো পরিকল্পনা বা কেউ চেষ্টা করে কেন ব্যর্থ হচ্ছে তার কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সেই কারণগুলো খুঁজে বের করে নিয়ে নিজের মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার মাধ্যমেই সাফল্যকে ছোঁয়া যাবে। তো এটি অত্যন্ত শিক্ষণীয় মেসেজ আমি মনে করি আমাদের বর্তমান প্রজন্মের সমস্ত তরুণ উদ্যোক্তাদের উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা উদ্যোক্তা হতে যাচ্ছেন, একটা ভালো মেসেজ আমরা তাদের উদ্দেশ্যে আমরা আশা করি দিতে পারবো। এবারে আমি স্যারকে ভিন্ন প্রসঙ্গে কিছু কথা জিজ্ঞেস না করে পারছি না, সেটি হচ্ছে একজন ধূপগুড়ি ভাষী হিসেবে ধূপগুড়ির সমাজ এর মধ্যে আপনি দীর্ঘদিন যাবৎ আজন্ম লালিত হয়েছেন। তো ধূপগুড়ি সমাজের কাছ থেকে বা ধূপগুড়ির লোকজনের কাছ থেকে আপনি আপনার এই দীর্ঘ পথ চলাতে ভালো মন্দ দিকগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। প্রথমে শুনছি অবশ্যই পজিটিভ সাইডগুলো সমাজের ধূপগুড়ি সমাজের মানুষের। পজিটিভ বা আমি কোনো সোসাইটি সম্পর্কে ব্যক্তিগতভাবে পজিটিভ সাইন কিংবা নেগেটিভ সাইন দেখিয়ে নিয়ে না, আপনার যখন মনে হয়েছে? হ্যাঁ, মনে হয়েছে বলতে কি স্যার, ধরুন ফলের দোকানে ফল কিনতে গেলেন স্যার, তো ফল কিনতে গিয়ে আপনি দেখবেন সবসময় ধরুন আম কিনতে গেছেন, তো আপনি সবসময় একটু ভালো আমটাকে দিকে নজর দেবেন।
সবাই চেষ্টা করবে। সবাই চেষ্টা করবে। আপেল বা আম যাই কিনতে যায়, হ্যাঁ, ভালোটা নেওয়ার জন্য। ভালো না। আর ক্রিকেটে হয়তো চেষ্টা করবে তার যে সব থেকে লেফট ওভার সেটা যেন সেটাকে আপনাকে গুছিয়ে গুছিয়ে দেওয়া গেল। আচ্ছা, তো যদি সেটি হওয়া উচিত নয় এথিক্যালি। এথিক্যালি হওয়া উচিত না, কিন্তু ওটা হয়ে যায়। ওটা হয়ে যাওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ভালো অবশ্যই বলবো আমার এখানে জন্ম হয়েছে, ঠিক আছে, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার স্কুল থেকে শুরু করে কলেজ সবকিছু শৈশব, কৈশোর, হ্যাঁ, যৌবন। সব এখানে। তো অবশ্যই ভালো কি বলবো, যে দূর থেকে যে আমি কিছু পাইনি, আমি ডাইরেক্টলি কিছু পেয়েছি সেটাও বলতে পারবো না, ডাইরেক্ট কিছু পাইনি সেটাও বলবো না। সমাজ বা সোসাইটি আপনাকে নিজে যেতে এসে কিছু দেবে না, আপনাকে নিজেরটা নিজেই প্রয়োজনটাকে নিজের মতন করে মেতে নিতে হবে। অবশ্যই, দিস ইজ দ্য ট্রুথ। হ্যাঁ স্যার। তো আমি সেক্ষেত্রে আমার প্রয়োজনগুলো, আমার যেখানে প্রয়োজন মনে হয়েছে, আমার প্রয়োজনগুলো আমি নিজের মতন করে মিটিয়েছি। ভালো সিন আছে যাদের কাছ থেকে আমি মানে সাহায্য পেয়েছি, যারা পাশে দাঁড়িয়েছেন ভালো সময় খারাপ সময়, তাদের কাছে আমি অবশ্যই চিরকৃতজ্ঞ। আমি যাবো যেখানে করে আমার পাশে থাকুন। এবং খারাপ দিক বলতে গেলে পরে স্যার ডাইরেক্টলি খারাপটা করা যায় না। না, আপনার কাছে যে দিকগুলো ধূপগুড়ি সমাজের যে দিকগুলো মনে হয়েছে আপনাকে একটু কষ্ট দিয়েছে। হ্যাঁ স্যার, কিছু কিছু ক্ষেত্রে দেখুন স্যার, সমালোচনা কিসের না হয়। অবশ্যই অবশ্যই আপনি একটা ভালো কাজ করবেন, যেমন আজকের দিনে আমরা আজকে সেলফোন ব্যবহার করছি, এর ভালো দিক আছে, গুড সাইন আছে, ব্যাড সাইনও আছে। আমরা টেলিভিশন ইউজ করছি, গুড সাইন ব্যাড সাইন দুটোই আছে। আমরা ইলেকট্রনিক ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছি, গুড সাইন ব্যাড সাইন দুটোই আছে। তো ডাইরেক্টলি কোনো কিছুকে ভালো এবং ডাইরেক্টলি কোনো কিছুকে খারাপ বলাটা হয়তো সঠিক হবে না। ভালোটাকে আমাকে গ্রহণ করে নিতে হবে, খারাপটাকে আমাকে বর্জন করতে হবে, এইভাবে আমাকে চলতে হবে। আর যেখানে মনে হবে যে যে খারাপটা চলছে সেই খারাপটাকে আমরা পরিবর্তন করতে পারি, তাহলে সেই পরিবর্তনের দিকে একটু নজর রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমার স্যারের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছি। তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে সমাজের কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা না করে যদি কেউ নিজে এগিয়ে চলে, তার প্রত্যাশিত বস্তু অর্জন করার জন্য সংগ্রাম করে যায় প্রতিনিয়ত, সেটি আসল সাফল্য। তাকে তরুণরা তোমাদের চোখের সামনে বলতে চাচ্ছি, বা স্যার বলতে চাচ্ছেন, তোমরা সমাজের কাজ সমাজ এসে তোমাকে করে দিয়ে যাবে এই আশায় বসে না থেকে তুমি নিজে চেষ্টা করো সমাজকে কিছু দেওয়া, নিজে চেষ্টা করো নিজের স্বপ্নকে বাস্তবায়িত করা। এই মেসেজটি আমি আশা করি তরুণদের উদ্দেশ্যে দিতে পারি। অবশ্যই। এবার স্যারকে একটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে বর্তমান যে লকডাউন পরিস্থিতি 2020 সালের 22শে মার্চ থেকে আজকে 21 সালের 1 আগস্ট চলছে, এবং আমরা শুনেছি যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে আরো 15 দিন, মানে 15 আগস্ট পর্যন্ত বর্ধিত হয়েছে কড়াকড়ি বা বিধিনিষেধ, এবং নাইট কার্ফিউ করা হবে, জারি করা হয়েছে পুরো রাজ্যে, বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমরা এই অমানিসার গো কাটিয়ে কবে সেই রোদ্দুর করজল সম্ভাবনার দিকে ফিরে যেতে পারবো আমরা কেউ জানি না স্যার। এবং সম্প্রতি অনেক লোক আমরা দেখেছি ধূপগুড়িতে অনেক পরিচিত মুখ, অনেক পরিচিত মুখ কোভিডে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নিয়েছেন আমাদের মধ্য থেকে। এবং আমরা দেখেছি যে কিভাবে এই কোভিড আমাদের পুরো সমাজকে, পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে দিনের পর দিন। তো এক্ষেত্রে কোভিডের সময় যারা অত্যন্ত আমি বলবো যারা মানবেতর জীবনযাপন করে বা দারিদ্র্যসীমার নিচে বাস করে, এদের প্রতি আপনার পক্ষ থেকে কোনো উদ্যোগ, আমরা শুনেছি কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, সে প্রসঙ্গে যদি ছোট করে একটু বলেন। দেখুন স্যার, পুরো দেশে যখন এই প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছিল, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি একটু চোখ রেখে থাকেন তাহলে দেখবেন যে অনেকেই অনেক জিনিসপত্র দিয়েছে। অবশ্যই এটা স্বীকার করে নিতেই হবে। অনেক সেলিব্রিটিরা এগিয়ে এসেছে। হ্যাঁ, সেলিব্রিটিরা এগিয়ে এসছেন, অনেকে করেছেন, সোশ্যালি যারা করার চেষ্টা করেছেন, লোকাল এরিয়াতে তারাও করেছেন। আমি একেবারে বিরোধী যে আমি কিছু সাহায্য করবো সেটাকে দিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে নাচানাচি করবো, প্রচার করা, পাবলিসিটি। হ্যাঁ, আমার এই প্রচারটা আমি একেবারেই বিরোধী। কিভাবে নেবে আমি সেই সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি না বা মন্তব্য করতে যাচ্ছি না, কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে বিরোধী। কেন? আমাদের স্টেট গভর্নমেন্ট তো করছে, যথেষ্ট পরিমাণ করছে এবং এখনো করে যাচ্ছে। এখনো করে যাচ্ছে। অবশ্যই করেছে, রেশনের ব্যবস্থা করেছেন এবং এখনো করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। তো করিনি তো শুধুমাত্র ব্রডকাস্ট হিসেবেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাছাকাছি করছেন না। উনি তো আমাদের মতনই এখন দেশের দেশের নাগরিক এবং নাগরিক হিসাবে ওনারও অধিকার আছে সোশ্যাল মিডিয়া
তো উনি করছেন না। আর কিছু ব্যক্তিত্ব সেটাকে নিয়ে নাচানাচি করছেন। আমার এই জিনিসটা একেবারে পছন্দ না। ব্যক্তিগতভাবে বলতে গেলে পরে যেখানে যেখানে আমার পরিচিত মুখদের মনে হয়েছে, আমি তো অর্থনৈতিকভাবে অত কোনো প্রচুরই যে সবাইকে আমি সাহায্য করতে যাব। কিন্তু যেখানে চোখে পড়েছে, যেখানে মনে হয়েছে এখানে না করলেই নয়, এখানে করলে পরে হয়তো পরিবারটা উপকার হবে, সেখানে আমি অবশ্যই করেছি। কিন্তু সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা ব্যক্তিগত মহলে, পরিচিত মহলে আমি কোনো রকম সেই প্রসঙ্গে আলোচনা করিনি। আজকে আপনার সঙ্গে বসে আমি অবশ্যই এই ঘটনাটা উল্লেখ করবো। কিন্তু হ্যাঁ, আমি করেছি। কিন্তু এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, যাদেরকে করেছি তারা আমাকে অবশ্যই আশীর্বাদ করেছে। আমি চাবো যে পরবর্তীতেও যদি এরকম কারো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমি অবশ্যই তাদের পাশে আমার তরফ থেকে যতটুকু সম্ভব সেগুলো দিয়ে আমি চেষ্টা করবো। আচ্ছা, অবশ্যই। এবং এখানেও আমি একটি গুরুত্বপূর্ণ মেসেজ স্যারের কাছ থেকে আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটি পর্বে স্যারের কাছ থেকে আমরা নতুন করে কিছু শিখছি বা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পাচ্ছি। এখানে আমরা যেটা শিখতে পেয়েছি সেটা হচ্ছে যে দান করে তার প্রমোশন বা পাবলিসিটির জন্য বা প্রচারের জন্য যদি চেষ্টা করা হয়, সে দানটি আসলে দান হয় না। যীশু খ্রিস্ট নিজেও বলেছেন, লর্ড জিজাস নিজেও বলেছেন, যদি তুমি দান করো তোমার ডান হাতের দান যেন বাম হাত জানতে না পারে। তো এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত। দানটা চাইল্ড শুড বিগিন অ্যাট হোম, এবং এটাকে সিক্রেট রেখেই অ্যাকচুয়ালি করা উচিত। এটি আমাদের তরুণ যারা উদ্যোক্তা হতে চাচ্ছে এদেরও অ্যাকচুয়ালি এই দিকটা খেয়াল রাখা দরকার। তোমরা যদি কখনো দানের বা চ্যারিটি চিন্তা করে থাকো, সেক্ষেত্রে প্রচারের দিকে বা সেলফি তুলে ফেসবুকে কত দ্রুত আপলোড করা যায় সেদিকে লক্ষ্য না রেখে চিন্তা করো কতজন লোককে তোমরা সেবা করতে পারছো। পাশের দরিদ্র মা, উনি না খেয়ে আছেন, তার ছেলেকে খাবার দিয়ে তিনি না খেয়ে আছেন, সেই মাকে তোমরা অন্ন তুলে দাও। দরিদ্র শিশুটি সে বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় না খেয়ে দিনের পর দিন কাঁদতে 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 সে ঘুমিয়ে পড়েছে, তাকে তোমরা একটা চেষ্টা করো কিছু খাবার এবং কাপড় কিনে দেওয়া। এই জিনিসগুলো মনে করি এথিক্যালি সবাই যদি চিন্তা করে, তাহলে আমাদের এই সোসাইটিতে কিন্তু অভাব বা দারিদ্র বলে কিছু থাকবে না। যদি স্যার বলেছেন, উনি ওনার পক্ষ থেকে চেষ্টা করেছেন, যে উনি বলেছেন নিজেকে উনি যথেষ্ট হাম্বলনেস রেখে বলেছেন যে উনি ইচ্ছে ওনার ছিল অনেককে সাহায্য করার, কিন্তু ওনার আর্থিক সামর্থ্য উনি বলেছেন যে সেভাবে উনি যেতে পারেননি, দেখে উনি অনেক লোককে সাহায্য করতে পারেননি, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। এক্ষেত্রে আমরা বলবো যার যতটুকু সামর্থ্য আছে সেটি দিয়ে সাহায্য করা উচিত। স্যার সেটিও আমাদের অলরেডি মেসেজটা দিয়েছেন যে আমার অনেক টাকা হবে, তখন আমি 1000 লোককে খাওয়াবো, সাহায্য করবো, সেই অপেক্ষায় না থেকে তোমার এখন যে অবস্থায় তুমি আছো, তরুণদেরকে বলছি, তোমরা সেই অবস্থায় চেষ্টা করো গরিবদের পাশে দাঁড়ানো, এবং সবারই সেটি করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবেও মনে করি। এবারে স্যারকে আমি আমাদের অন্য একটি ভিন্ন ব্যাপারে কিছু প্রশ্ন উত্থাপন করছি। সেটি হচ্ছে আপনার বর্তমান যে ব্যস্ততম জীবন, সে সম্পর্কে আমরা অনেকেই যারা কাছের মানুষ তারা জানি, ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি, কিছুটা জানি। যারা আপনাকে ব্যক্তিগতভাবে অতটা চিনতে পারেননি, অনেক দূরে আছেন, বা যারা অন্য দেশে দেখে, অন্য এলাকায় দেখে, অন্য শহরে বসে আপনার ভিডিওগুলো দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার বর্তমান জীবনের একটি দিন, আপনার যে শিডিউল, এক্সট্রিমলি বিজি শিডিউল আমরা অনেকে জানি কিন্তু অনেকে জানেন না, সেই এক্সট্রিমলি বিজি শিডিউলের যদি আপনি একটু ধারণা মানুষকে দেন যে বর্তমানে আপনি কিভাবে লাইফ লিড করছেন, হাউ ফাস্ট আর ইউ আর গোইং অন। বর্তমানে দেখুন স্যার, আমি এখন কোনো স্কুলের সঙ্গে বর্তমানে যুক্ত নই। আমি এখানে একটু উল্লেখ করে দিই যারা নতুন ভিউয়ার রয়েছেন। স্যার ধূপগুড়ি শহরের এবং ধূপগুড়ির বাইরেও কলকাতার সাইডের একটি স্কুলে, মোটামুটি প্রায় অর্ধ ডজনই স্কুলে স্যার তার এই স্বল্প জীবনে শিক্ষকতা করেছেন, এবং তিনি ইংরেজি মাধ্যমের স্কুলেই সবসময় কাজ করে গেছেন। তো বর্তমানে উনি স্কুলের কাছ থেকে সরে এসেছেন কিছু ব্যক্তিগত কারণে, সে ব্যাপারে স্যারের কাছ থেকে আমরা অবশ্যই জানি। ব্যক্তিগত কারণ হলো স্যার, দেখুন স্কুলগুলো এখন যেরকম হয়ে গেছে এবং 2 বছরে তো কোনো রকম ভাবে পাঠ্যক্রম চলছে না। হ্যাঁ, চলছে না। তো আমার বেশিরভাগ স্টুডেন্টরাই আইসিএসসি এবং সিবিএসসি কারিকুলাম থেকে বিলং করছে, এবং এটা আমি ব্যক্তিগত প্রয়োজনেই দেখেছি। আমি এখনো কম্পিটিটিভ এক্সামগুলোতে পার্টিসিপেট করছি সার্ভিসের জন্য। হ্যাঁ স্যার, চেষ্টা করে যাচ্ছি। আর সেই সঙ্গে আমার টিউশন চলছে, হোম টিউশনগুলো কন্টিনিউ আছে, সেখানে শুধু টিচ করছি। এবং মানে আমার সিবিএসসি এবং আইসিএসসি কারিকুলামে যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, সেই ম্যাটেরিয়ালসগুলো আমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করছে। আর তারপরে সারাদিন তো টিউশন চলছে, আর তারপরে নিজে রাত্রেবেলা নাইট আউট যাকে স্টাডিগুলো কন্টিনিউ করছি। তার মানে আমরা যারা নতুন ভিউয়ার বিষয়ে বলতে চাচ্ছি, আপনি আপনি স্যার মানে কখনো ভাববেন না যে আমি একজন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, বা আমরা প্রিপারেশন নিচ্ছি, আমাকে ঘরে দরজা জানলা বন্ধ করে নিয়ে সারাদিন রাখতে বা আমাকে পড়ে বই নিয়ে বসে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমি যেটুকু বুঝতে পারছি, আপনি সোশ্যাল আপনার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্সটাকেও আপনি কাজে লাগাতে পারেন। আপনাদের কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনের ধরনগুলো হয়ে গেছে, আপনার কিন্তু এক্সপিরিয়েন্সগুলোকে কিন্তু যাচাই করা হয়। আপনি ঠিক কী বুঝলেন, কী শিখলেন, কী জানলেন। এডুকেশনাল যে আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আপনি একপাশে রেখে দিন, সেটা একপাশে রেখে দিন, সেখান থেকে অবশ্যই প্রয়োজনীয় জিনিস পাবেন, কিন্তু আপনার সামাজিকভাবেও কিন্তু আপনার নলেজটা যাচাই করা হবে। ঠিক আছে, তো সেদিকটুকুও আপনার আমাদের মধ্যে নজর রাখাটা উচিত। অবশ্যই অবশ্যই এটি মনে করি যারা পরীক্ষার্থী রয়েছেন এদের উদ্দেশ্যে ভালো মেসেজ পৌঁছে দিতে পারবো আমরা, যে সারাক্ষণ দরজা রুদ্ধ করে ঘরে বই নিয়ে বসে থাকার প্রস্তুতি নয়। আজকে আপনি একরকম ভাবে জীবনযাপন করছেন, সমাজের 5টা মানুষ 5 রকম করে জীবনযাপন করছে। আপনি যেটাকে যেভাবে ভাবছেন, প্রয়োজন নেই তো যে বাইরের যে 5 জন আছে বা 10 জন আছে তারাও আপনার মতন করে ভাবে। না না, এটা ভাবাটা উচিত নয়, উচিত না। আল্লাহ তো ওই 5 জনের বা 10 জনের মনের মধ্যে যে চলছে, একটা শুধুমাত্র একটা প্রশ্ন করে ঘিরে দিন, মনের মধ্যে যে জল্পনা চলছে সেটা জানার অধিকার আপনার আছে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে ওই 5 জনের মনের মধ্যে যে চিন্তা ভাবনাটা চলছে, ওই চিন্তা ভাবনা জানলে পরে সমাজ প্রত্যেকটা বা সোসাইটি প্রত্যেকটা জিনিসকে ঠিক কীভাবে দেখবে, কীভাবে যাচাই করতে চায়, কীভাবে তার সিগনিফিকেন্স করে, সেটা আমার জানার অধিকার আছে এবং সেটা হয়তো আমার একেবারে সাহায্য করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি স্কুলের কাজ থেকে সরে আসার পরে প্রচন্ডভাবে টিউশনিতে মগ্ন হয়েছেন বা ব্যস্ত হয়েছেন, মানে যেটা সবাই সান টু সান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সেক্ষেত্রে এর বাইরের সময়গুলো কিছু স্টাডি আচ্ছা, এর পেছনে তো অবশ্যই একটি স্কুল কেন্দ্রিক স্বপ্ন আছেই, যেটা সেখানে কতটুকু পরবর্তীতে ডেভেলপ করা যায়। আচ্ছা, তো সেখানে আমি জানতে পারি যারা নতুন ভিউয়ার রয়েছেন, যারা স্যারকে দূরের থেকে দেখছেন বা দূরের অন্য দেশ থেকে বা অন্য জায়গা থেকে দেখছেন, অনেকে যারা স্যার কাছাকাছি আসতে পারেননি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ব্যক্তিগতভাবে স্যারকে যতটা আমি চিনি, উনি সকাল 8টার পর থেকে টিউশনিতে ইনভলভ হয়ে যান এবং তিনি রাত 10টা সাড়ে 10টার দিকে বাড়িতে ব্যাক করেন। তো দিনে প্রায় 14 থেকে 15 ঘন্টা থেকে টিউশনের পিছনে অতিবাহিত করে বাকি সময়টুকু তিনি হোল নাইট স্টাডি করেন এবং এতগুলো টিউশনকে মেনটেন করে তিনি যেহেতু স্টাডি চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর, এটিও আমি বলবো তরুণদের উদ্দেশ্যে শেখার বার্তা যে শুধুমাত্র দরজা বন্ধ করে স্টাডি করাটাই প্রস্তুতি নয়, এর বাইরে অনেক কিছু করা যায়। স্যার ওনার ফ্যামিলিকে মেনটেন করে টিউশন করে নিজের স্কুলের প্রতি প্ল্যান মাথায় রেখে এরপর তিনি স্টাডিকে সময় দিচ্ছেন এবং তিনি বেশ কিছু পরীক্ষা অংশগ্রহণ করে তিনি মোটামুটি ভালো পরীক্ষাও দিয়েছিলেন, কিন্তু লকডাউনের কারণে কিছু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়াতে উনি পরবর্তীতে তার সেই প্রস্তুতিতে কিছুটা চিট ধরে, তবুও তিনি আশা না ছেড়ে এখনো প্রস্তুতির জন্য তিনি প্রতিনিয়ত পাঠ করে যাচ্ছেন তার সিলেবাস এবং তিনি সামনের দিন আশা করি যখন লকডাউন থাকবেন আশা করি স্যার তার পরীক্ষাগুলোতে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন এবং এখান থেকেও শেখার আছে যে অনেক কাজ করেও প্রস্তুতি নেওয়া যায়। প্রস্তুতি নেওয়ার জন্য পুরো পৃথিবীকে ছুটি জানিয়ে ঘর বন্ধ করে বই নিয়ে বসে থাকতে হয় না। এটাই মূলত তরুণদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ স্যার আশা করি আজকে দিয়েছেন এবং তাদেরকে ফলো করা উচিত বলে আমি মনে করি। আমরা আমাদের ইন্টারভিউয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি স্যারকে এবার কিছু ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছি তার অনুমতি সাপেক্ষে। সেটা হচ্ছে আপনার পরিবার সম্পর্কে আমরা যারা কাছাকাছি মানুষ, আপনার কাছাকাছি যারা বন্ধু বান্ধব আছে তারা জানেন, এলাকাবাসীরা জানেন, যারা দূরের মানুষ তারা অনেকে জানেন না। তো আপনার পরিবার সম্পর্কে সংক্ষেপে আমাদের বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। পরিবারে আমরা আপাতত বর্তমানে আমি, আমার ছোট ভাই এবং আমার মা। দীর্ঘ 8 বছর হলো আমার বাবা এক্সপায়ার হয়ে গেছেন। তো ওনার যদি পরিচয় সংক্ষিপ্ত দর্শকদের দেন। উনি পরিচয় আমরা যেহেতু পুলিশ কর্মকর্তা আছে ওখানে কর্মরত অবস্থা ছিলেন এবং কর্মরত অবস্থাতেই উনি এক্সপায়ার হয়েছেন। ঠিক আছে, তো বর্তমানে আমাদের 3 জনের একদম ছোট পরিবার। ঠিক আছে, তো তো সেক্ষেত্রে অনেকের প্রশ্ন বা আমরা অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি, অনেকে হয়তো সাক্ষাৎ আপনাকে বলতে সাহস পায়নি, কিন্তু আপনার সঙ্গে আমার বিদ্যুৎ সম্পর্ক থাকাতে বা বিকেলে দেখা হওয়া আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি আপনার যে এডুকেশন কমপ্লিট করেছেন, কিছু জায়গায় আপনি জব করেছেন, প্রিপারেশন নিয়েছেন, ভবিষ্যতে আলাদা চাকরি হয়েও যাবে, অলরেডি আপনি স্কুলের মালিক হয়েছেন, ওয়ান অফ দ্য ওনার্স অফ স্কুল। তো সেক্ষেত্রে ভবিষ্যৎ জীবনের সেকেন্ড ইনিংস শুরু করার আমি একটা কথা বলতে চাবো যে স্কুল বা বিদ্যালয়, হ্যাঁ মালিক তো অবশ্যই একজন থাকে, একজন অনার অবশ্যই থাকে, গাইডলাইন ফলো করে। হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে যদি আপনি একটু স্বচ্ছভাবে নেন জিনিসটাকে, যে একটা বিদ্যালয় হবে, সেখানে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করবে। একটা নার্সিংহোম হলে বা একটা হসপিটাল হলে বিভিন্ন অংশের যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের সেবা হবে বা শুশ্রূষা করা হবে।
আমৃত্যটা নিয়ে আসা যাবে না, আচ্ছা সেটা আমার, এই আমৃত্যটা নিয়ে আসা যাবে না, জিনিসটা সার্বজনীন স্যার। আচ্ছা, অবশ্যই। এবং এখানে আমরা একটি আধ্যাত্মিক ভাবে হ্যাঁ, দেখি, জিনিসটা আমাদের ধর্মমত হিন্দু ধর্মের গীতায় লেখা আছে হ্যাঁ স্যার। যে আমার কর্ম না ভেবে ঈশ্বরের কর্ম ভেবে আমরা করি কাজটা। ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন, আমি কর্মী মাত্র। হ্যাঁ, এই চিন্তা সেটা কাজটি করা যায়, হ্যাঁ। তাহলে কর্মের বন্ধন হয় না। অবশ্যই স্যার। তো সেখানে আমি বা আমৃত্য বা আমার এই সমস্ত জিনিসগুলো নিয়ে না ভাবাটাই ভালো। সার্বজনীন ভাবে করা হয়েছে, তো প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা সমাজে আর্থিকভাবে নিচু হোক বা উঁচু হোক, এটা কোনো একটা নয়। সে গরিব হোক বড় হোক, সেটা কোনো কারণের ব্যাপার নয়, সবার জন্য এটা, এটা সবাই, এখানে সবার জন্য দরজা খোলা আছে স্যার। অবশ্যই। এবং এখান থেকেও আমরা স্যারের কাছ থেকে আরো একটু মেসেজ পেলাম যে কোনো কাজের ক্ষেত্রে আমি কাজটি করছি, এই ইগোইজম অ্যাটিটিউডটা উনি বলেছেন যে নেওয়া যাবে না। এটিও আমরা বলবো তরুণ যুবকদের ভালো শেখার বিষয়। অনেকেই কিন্তু কোনো কাজ করে সেটিকে প্রচার পাওয়ার জন্য বিভিন্ন আজকাল সোশ্যাল মিডিয়াতে ফলো করে প্রচার করছে যে আমি করেছি, আই এম দ্য ক্রিয়েটর, বা আই এম দ্য মেকার, বা আই এম দ্য স্টার মেকার। এই ধরনের অ্যাটিটিউডটা রাখা যাবে না। এটি আমরা আরেকটি মেসেজ স্যারের কাছ থেকে আমরা পেলাম। অ্যাকচুয়ালি প্রত্যেকটি পর্বে স্যারের কাছ থেকে আমরা মেসেজ মানে পাচ্ছি। স্যার, মানে ওটা ভাবলে পরে কি সমস্যাটা হবে সেটা বলছি। আপনি সমাজের একটা অংশের থেকে না আপনি দূরে সরে যাবেন, এটা নিজেকে আবদ্ধ করে ফেলা হবে আবদ্ধ করে ফেলা হবে বাকিদের কাছ থেকে, বাকিদের কাছে। দেওয়াল তৈরি হবে। হ্যাঁ, দেওয়াল তৈরি হয়ে যাবে, একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। সেখানে কিন্তু আপনি শুরুতে সমাজের সঙ্গে যে আপনার যে ঘনিষ্ঠতা ছিল, ঘনিষ্ঠ হতে গেলে পরে পরিচিত হতে হবে, রক্তের সম্পর্ক হতে হবে, কলিগ হতে হবে, কাছে যেতে হবে, বা বাড়ির পাশের হতে হবে, বা উনি আমার মুখে পরিচিত, মুখে পরিচিত, তাকে পরিচিত, যেটু পরিচিত, সেরকম ব্যাপারগুলো হলে পরে কিন্তু আপনি সমাজের একটা অংশ থেকে পুরোপুরিভাবে সরে যাচ্ছে। আপনার সঙ্গে কিন্তু আর সমাজের সেই আবদ্ধতা মানে বন্ধনটা তৈরি হচ্ছে না। অবশ্যই। ওটা যে পর্যন্ত তৈরি হয়েছিল সেখানে স্টপ হবে এবং ধীরে ধীরে সেটা কিন্তু কমে আসতে থাকবে। মানে জনসংখ্যা সংকুচিত হয়ে যাবে, হ্যাঁ, প্রসারিত হতে পারে। হ্যাঁ, প্রসারিত হতে পারবে না। প্রসারণটা জীবনের একটা লক্ষ্য হওয়া উচিত। জনসংখ্যা বাড়ানো, গণমানুষের কাছে যাওয়া, হ্যাঁ, কাছে নেশা, নেশা, প্রয়োজনকে বোঝা, প্রয়োজনকে জীবনকে বোঝা। হ্যাঁ, ওখান থেকে কিছু শিখে আসার আছে। আমি যেমন ধরুন, আপনিও অবশ্যই প্রফেশনালি একই দিকে আছেন, আপনি দেখবেন যে সবকিছু আমি জানি, সবকিছু আমি পারবো, আমি স্যার, আমার দ্বারাই সম্ভব হবে। আমি বলছি স্টুডেন্টদের কাছ থেকে কিছু জিনিস শেখার আছে। অবশ্যই ওদের কাছ থেকে ভালো কিছু বেরিয়ে আসতে পারে। বেরিয়ে আসতে পারে স্যার। যেটা আমরা ভেবেছি বাস্তবে যদি পরিবর্তন করতে পারি, ও হয়তো নেতৃত্ব বলেই দিল বা করেই ফেললো। সেটা অবশ্যই। আপনি বাজারে সবজি কিনতে যাবেন, একজন সবজি বিক্রেতার কাছ থেকেও আপনার শেখা যাচ্ছে। অবশ্যই অবশ্যই। এটা শুনে মনে করি কবিতায় লেখা ছিল, বিশ্বজোড়া পাঠশালা বা সবার আমি ছাত্র। হ্যাঁ, সবার কাছ সব থেকে কাছ শেখার থেকে শেখা যাচ্ছে স্যার। বিষয় রয়েছে অবশ্যই। সব থেকে শেখা যাচ্ছে। তো স্যারকে শেষ যে বিষয়ে প্রশ্ন আমি করছি, এবং এই যে অনেক ভক্তদেরই অনেক তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, এবং তিনি ধুপগুড়িতে একজন অন্যতম আমি বলবো যে মোস্ট পপুলার বা মোস্ট ফ্যামিলিয়ার পার্সনসদের মধ্যে একজন, ইয়াংস্টারদের মধ্যে অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে আমি একটি ব্যক্তিগত প্রশ্ন করছি যে অনেকের মধ্যে প্রশ্নটি রয়েছে। তো আজকে আমি সমস্ত ফ্যান ফলোয়ারদের পক্ষ থেকে সেই প্রশ্নটি স্যারকে উপস্থাপন করছি। সেটি হচ্ছে যে ভবিষ্যৎ জীবন নিয়ে বা জীবনের সেকেন্ড ইনিংস শুরু করা নিয়ে আপনার চিন্তা ভাবনা অনেকেই জানতে চেয়েছেন। আমরা অনেক চিঠি বা মেইল পেয়েছি, হোয়াটসঅ্যাপ পেয়েছি এই ব্যাপারে। সে ব্যাপারে আজকে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার হাজারো ফ্যানের বা ফলোয়ারদের উদ্দেশ্যে বলেন এই পরিকল্পনার কথা। স্যার, সেই সম্পর্কে এখনোভাবে সেরকমভাবে কিছু ভেবে উঠিনি। এগোতে তো হবে সবাইকে, অবশ্যই। হ্যাঁ, এগোতে তো ওই হবে। এই বছর দেন হবে। হ্যাঁ স্যার, তো সেটা কি হবে একটা সময় সাপেক্ষ পরিস্থিতির উপরে নির্ভরশীল। আশা করি ওগুলো করে আপনারা জানতেই পারবেন। সেক্ষেত্রে অনেক অনেক ভক্ত আমরা এখানে মেসেজ দেখাতে পারছি না, প্রচুর মেসেজ রয়েছে। অনেকে জানতে চেয়েছেন যে কবে সেই সময়টি আসবে। আসবে স্যার, একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে, আর সময় সাপেক্ষ ভাবে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই হবে। প্রিয় দর্শক, আমরা আজকে অত্যন্ত ভালো একটা সময় কাটিয়েছি আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ রায় স্যারের সাথে। তিনি তরুণ উদ্যোক্তা, এবং তিনি তার জীবনের উদ্যোক্তা জীবনের ব্যক্তি জীবনের অনেক অভিজ্ঞতার কাছে শেয়ার করেছেন, এবং তার সেই অভিজ্ঞতাটি বা ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমরা দিতে চাচ্ছি তরুণ প্রজন্মকে একটা মেসেজ হিসেবে। কিন্তু উনি একজন ইয়াংস্টারদের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইয়াং জেনারেশন। তো ইয়াংদের অনেক কিছু শেখার রয়েছে। তো উনি একজন ইয়াং উদ্যোক্তা হয়ে আমি মনে করি শুধুমাত্র ধূপগুড়ির নয়, পুরো দেশের যদি আমরা চিন্তা করি, পুরো ভারতবর্ষে যারা ইয়াংস্টার্স আছেন, যারা ইয়াং এন্টারপ্রেনার হতে চান, তাদের অনেক কিছু শেখার রয়েছে।
শুধুমাত্র আর্থিক দিক থেকে কিছু টাকা বাবার কাছ থেকে বা ব্যাংক থেকে লোন নিয়ে কোনো কিছু করার নামই উদ্যোগ বা এন্টারপ্রেনিয়রশিপ নয়। সেখানে এথিক্স থাকতে হবে, সমাজের মানুষের কথা ভাবতে হবে, ধর্ম নিয়ে ভাবতে হবে, নিজের নৈতিকতা বজায় রেখে, ধর্ম বজায় রেখে, ধর্মীয় নীতিবোধ বজায় রেখে এবং সর্বসাকল্যে মানব সেবার কথা মনে রেখে এগিয়ে যাওয়ার নামই অ্যাকচুয়ালি এন্টারপ্রেনিয়রশিপ। এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কোনো এক সময় আমি স্টাডি করেছিলাম কিছু মোটা মোটা বই, সেখানে লেখা ছিল যিনি কোনো কাজের উদ্যোগ নেন তিনি উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র, এবং সেখানে ঝুঁকি আছে জেনেও লাভের আশায় তিনি এগিয়ে যান তিনি উদ্যোক্তা। তো এখানে আমাদের মনে রাখতে হবে, স্যারের কাছে আমরা জানতে পেরেছি যে ঝুঁকি আছে জেনেও লাভের আশায় এগিয়ে যাওয়ার নাম তো অবশ্যই তার নাম উদ্যোক্তা, যিনি এগিয়ে যান। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র লাভের আশা চিন্তা না করে সঙ্গে যদি সমাজসেবার চিন্তা কেউ করা যায়, তাহলে আমাদের প্রত্যেকটি উদ্যোগ কিন্তু সর্বসাকল্যে সাফল্যমণ্ডিত হয়ে উঠতে পারে। শুধুমাত্র অর্থ উপার্জনের নামই উদ্যোক্তা নয় বা উদ্যোগ নয়। এই মেসেজটি আশা করি যারা তরুণ উদ্যোক্তা হতে যাচ্ছ তোমরা, তোমাদের জন্য একটা বিশাল মেসেজ। এবং সঙ্গে আরেকটা জিনিস তার মনে রাখতে হবে সবসময়, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হলো কারো উপর নির্ভরশীল হয়ে জীবনে এগিয়ে যাওয়াটার নামে কিন্তু জীবন নয়। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর হয়ে নিজেকে এগোতে হবে। আজকে এগিয়ে গেলাম কাজের জন্য, সবাই বলছে খুব ভালো খুব ভালো, এগিয়ে যাও আমরা আছি। যখন আপনি ফল ধারণ করবেন, হ্যাঁ, আপনি যখন ফলদান করবেন, তোলবার জন্য তোলবার জন্য কজন আসবে বা কে থাকবে বা আদৌ কেউ থাকবে কিনা, সে সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। আপনাকে অবশ্যই জানতে হবে, আছে পাশে আপনি জানেন, কিন্তু আপনাকে নিজেকে একা মনে করতে হবে এবং নিজে ওখান থেকে রিমুভ হওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমার কবিগুরুর একটি লাইন মনে পড়ে যাচ্ছে, একলা চলবে একটা চলো, অবশ্যই সমাজের সবাইকে নিয়ে চলবো, যদি প্রতিকূল অবস্থা আসে সেক্ষেত্রে একা ওঠার মতো মানসিকতা থাকতে হবে। যে আমি চলছি সবার সঙ্গে ঠিক আছে, যখন আমি পড়ে যাবো এর মানে I have to stand up by এর মানে myself। এটা নয় যে আমার বিপদের সময় আমার পাশে থাকবে বলে যারা চিন্তা ভাবনা করেছে তাদের মনটাকে ভেঙে যাওয়া, ঘুরিয়ে দেওয়া, সেটা নয়। না, সেটা নয়। যদি সেরকম অবস্থা সৃষ্টি হয়, কেউ না আসে, আমি যেন উঠে যেতে পারি। অবশ্যই এটা আত্মনির্ভরতার যে বাড়িটি, যে মেসেজ স্যারের কাছ থেকে আমরা পেলাম এবার, তো আত্মনির্ভরতা সেটিও তরুণ উদ্যোক্তাদেরকে মনে রাখতে বা মাথায় রাখতে হবে। তো আশা করি আজকের এই ছোট্ট ইন্টারভিউটি এই কোভিড পরিস্থিতিতে, যেখানে সবার মন বিষণ্ণ, সবাই দুঃখী চেহারা নিয়ে দিন যাপন করছেন, সবার মনে একটি প্রশ্ন, একটি আতঙ্ক, কবে এই ঘোর অন্ধকার কাটবে। তো সেই পরিস্থিতিতে স্যারের সঙ্গে কথা বলে আমরা বেশ কিছু আশাব্যঞ্জক কথা শুনতে পেয়েছি। ইনফ্যাক্ট স্যারের সঙ্গে কথা বলে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। ওনার প্রত্যেকটি মেসেজের মধ্যেই অপটিমিজম বা পজিটিভিটিতে পরিপূর্ণ ছিল, অপটিমিজমে পরিপূর্ণ ছিল প্রত্যেকটি মেসেজের ক্ষেত্রে। স্যার ইভেন স্যার নেগেটিভ ঘটনাগুলোকেও পজিটিভলি অ্যাকসেপ্ট করে তার জীবনে এগিয়ে গেছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? আপনাকে যখন কেউ ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল, তখন আপনি তার প্রতিশোধ না নিয়ে যদি নিজে উঠে দাঁড়ান এবং তাকে দেখিয়ে দেন যে আমি একা চলতে পারেন, সেক্ষেত্রে এর চেয়ে বড় শিক্ষা কি হতে পারে? তো স্যারের কাছ থেকে আমরা অনেক পজিটিভ মেসেজ আজকে পেয়েছি। আশা করি আপনাদের এই ইন্টারভিউটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ। তো স্যার ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য।